ওই জন্য বললাম। মানে আমি একটা ক্লাস ওটা মানে দ্বিতীয়বার 2-3 বার ক্লাসটা করি, তাহলে আমার জিনিসটা সুবিধা বেশি ভালো হয়। হ্যাঁ। জি স্যার। আচ্ছা। স্যার ভাষাতাত্ত্বিক জাতীয়তাবাদ মানে ভাষার উপর নির্ভর করে, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার, আছি। মানে স্যার, আহ, এটা কি বোঝাচ্ছে যে আহ, মানে স্যার আমি বোঝাতে পারছি না স্যার। স্যার ডান্স স্টোরি এইটার মিনিংটাই স্যার মানে বুঝতেছি না। পাওয়া নিম্নমুখী স্যার। পড়া স্যার, নিম্নমুখী বলা যায় স্যার। জি স্যার। অবিভক্ত বাংলা।
স্যার নেটওয়ার্ক প্রবলেম, আমি মাত্র ঢুকলাম। জি স্যার। বাংলাদেশে ইংরেজি বিভাগ আহ, এমন পথে যাত্রা করছে যে উপমহাদেশের অন্যান্য আহ, অংশ থেকে আমাদের দেশ আলাদা আর কি, স্যার এই ধরনের কিছু। হুম। জি স্যার। জি স্যার। তারপরে একটু চেষ্টা করো আগে, তোমরা আগে একটু চেষ্টা করো কি বলতে চেয়েছি। জাস্ট 2 মিনিট সময়। আচ্ছা, তো আশা করি সবাই পড়ে ফেলেছো। এখানে উম, সিয়াম আছো, তুমি সিয়াম লাইনে আছো? জি স্যার। আচ্ছা, তুমি একটু আমাকে এখান থেকে একটু বলো তো কি বুঝতে পেরেছো তুমি। বাংলাদেশের স্টাইল ইংলিশ স্টাডিজ মানে উপমহাদেশ থেকে অন্য একটা মহাদেশে চলে গেছে, তার মেইন একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে জাতীয় মানে ভাষাগত জাতীয়তা থেকে সৃষ্টি হয়েছে। কারণ যার কারণ হচ্ছে পাকিস্তান বাংলাদেশের উপরে উর্দু ভাষা জোর করে চাপিয়ে লিখতে চেয়েছিল এবং ওইখান থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। হুম, মানে মানে ওটা ওইটার হ্যাঁ, যে ওই যে উর্দু যে চাপিয়ে দিয়েছিল, তাই তো, ওই চাপিয়ে দেওয়ার ঘটনা থেকেই আমাদের একটা আন্দোলন শুরু হয়েছে, যে ট্রিগার দ্য মুভমেন্ট, এমন একটা আন্দোলন শুরু হয়েছিল, লিডিং টু ইটস বার্থ অন ডিসেম্বর 16, 1971, তাই তো, যে আন্দোলনটা আমাদের জন্মটাকে আরো বেশি কি কি করেছিল, ত্বরান্বিত করেছিল আর কি, বা সৃষ্টি করেছিল। আজ তাহলে ট্রিগার্ডের অর্থ কি হবে স্যার? ট্রিগার মানে হচ্ছে শুরু করা, লঞ্চ করা, কোনো কিছুকে হঠাৎ করে সৃষ্টি করে দেওয়া। এই যে ট্রিগার মানে আমরা জানি গুলি, মানে ওই যে বন্দুকের ট্রিগার টেপা, তাই না? ট্রিগার মানে শুরু করাই দেওয়া, লঞ্চ যাকে বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্যার আমাদের আরেকবার বলেন তো। কোনটা, এটা ট্রিগার। না ট্রিগার মানে ট্রিগার্ড না, হচ্ছে পুরো মিনিংটা। পুরো মিনিংটা আমি তো বলছি। মিনিংটা ট্রিগার, বলেছেন। হ্যাঁ, ট্রিগার মানে হচ্ছে কোনো কিছু শুরু করা এখানে। তা আমি বলছি, দ্য মেইন রিজন
বলতেছে এই যে আমাদের যে ডাউন মানে সাবকন্টিনেন্টে আমরা উল্টা পথে হাঁটছি, এই উল্টা পথে হাঁটার মেইন যে কারণ বলছে দ্য মেইন রিজন হোয়াই দ্য রোড টু ইংলিশ স্টাডিজ ইন বাংলাদেশ হ্যাজ ডাইভার্স দাস। বলছে যে এভাবে, দাস মানে এভাবে, এভাবে বাংলাদেশে ইংলিশ স্টাডিজের যে রোড, যে পাথ, সেটা কেন ডাইভার্স হয়ে গেল, তাই তো, মানে দুই ভাগে ভাগ হয়ে গেল। তাহলে যেখানে আমরা একসময় একসাথে ছিলাম, ডাইভার্স মানে কি স্যার? ডাইভার্স মানে ভাগ হয়ে যাওয়া, দুটা, একটা রাস্তা দুই দিকে ডাইভার্স মোড় নেওয়া, তাই তো, মানে দুই দিকে চলে যাওয়া, এরকম একটা বিষয়। মনে করো তুমি একটা রাস্তা যেতে যেতে সামনে দুটা পথ বেঁধেছে, এটা বলে ডাইভার্সড। ঠিক আছে তো, এক পথে একজন চলে গেল, তুমি আর এক জি পথে স্যার। চলে। তাহলে এটা হচ্ছে ডাইভার্স, যে আমরা ইংলিশ স্টাডিজ যে রোডটা বাংলাদেশের ক্ষেত্রে সেটা কেন ডাইভার্স হলো, তার মেইন রিজন কি ইজ প্রাইমারিলি বিকজ, এর প্রধান কারণ হলো বাংলাদেশ অরিজিনেটেড ইন লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম। বাংলাদেশ আসলে জন্মলাভ করেছিল ভাষাতাত্ত্বিক জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। কারণ ফর ইট ওয়াজ দ্য পাকিস্তান, ইট ওয়াজ দ্য পাকিস্তানি অ্যাটেম্প্ট, এর মেইন যে কারণটা ছিল পাকিস্তানিদের প্রচেষ্টা টু ইম্পোজ উর্দু অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ দ্য কান্ট্রি সুন আফটার দ্য পার্টিশন অফ দ্য সাবকন্টিনেন্ট। তাহলে এই উপমহাদেশ ভাগ হওয়ার ঠিক পরপরই এই দেশের উপরে উর্দুকে যে তারা রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দিতে চেয়েছিল, এর কারণে আমাদের উপরে যে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল, লিঙ্গুইস্টিক জাতীয়তাবাদ, আর এই এই থেকেই যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, এই কারণেই হচ্ছে আমাদের মেইন গুরুত্বটা হচ্ছে বাংলা ভাষার উপরে, অন্য ভাষার উপরে আমরা ঠিক একটা গুরুত্ব দিতে পারি না। আর পরবর্তীতে দ্যাট দিয়ে যেটাকে বোঝানো হচ্ছে, এই দ্যাট দিয়ে বোঝানো হচ্ছে এই যে আমাদের যে এই যে লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম, এইটাকে মডিফাই করছে দ্যাট দিয়ে। কিন্তু লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম দ্যাট ট্রিগার্ড দ্য মুভমেন্ট, যেটা আমাদের আন্দোলনকে শুরু করেছিল, লিডিং টু ইটস বার্থ অন ডিসেম্বর 16, 1971। দেখো অনেকগুলো তথ্য একবারে দেওয়া হয়েছে, এই জন্য আমরা জাস্ট বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি কিনা সেটা হলো বড় কথা। যে 1971 সালে 16 ডিসেম্বর আমরা জন্ম লাভ করেছিলাম একটা স্বাধীন দেশ হিসেবে, যে মুভমেন্টের মাধ্যমে, সেই মুভমেন্টে আসলে শুরু করাইছিল কি এই লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম। আর লিঙ্গুইস্টিক ন্যাশনালিজমটা কেন হয়েছিল, কারণ এই উপমহাদেশ ভাগ হওয়ার ঠিক পরপরই পাকিস্তান চেষ্টা করেছিল উর্দুকে আমাদের এই দেশের রাষ্ট্রভাষা করার। ঠিক আছে তো, এই তো এখানে লিডিং টু এর জায়গায় রেজাল্টিং ইন দিতে হবে। রেজাল্টিং ইন দেওয়া যাবে, হ্যাঁ, রেজাল্টিং ইন অর লিডিং টু ইটস বার্থ, মানে জন্ম দিয়ে বা সৃষ্টি করে, এরকম আর কি। এই ইটস বলতে দেশটাকে বোঝানো হচ্ছে, বাংলাদেশকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে যে আমি বাংলাটা যে সঠিকভাবে গুছিয়ে বলাটা বড় কথা না, আমি জাস্ট কনজিউম করতে পেরেছি কিনা যে আসলে এখানে কি বলা হলো। তাহলে এই যে ইংলিশ স্টাডি যে আমাদের পাথটা আলাদা হয়ে গেল, মূল কারণটা কি? মূল কারণটাই হলো আমাদের জন্ম হয়েছে লিঙ্গুইস্টিক ন্যাশনালিজমের মাধ্যমে, যেখানে আমরা বাংলাকে গুরুত্ব দিচ্ছি, অন্যান্য ভাষাকে গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে তো, এই স্যার, হ্যাঁ, তো বেশিরভাগ দেশই কি এরকম মানে একটা ভাষার উপর বেস করেই এই জন্ম নেয় না, এরকম না? সবসময় ভাষার উপরে হয় না, ভাষার উপরে যে সবসময় হয় তা না। তাহলে তুমি যদি ভাষার উপরে বলো, তাহলে সৌদি আরবের অধিকাংশ দেশই কিন্তু আরবি ভাষার। জি স্যার। বুঝতে পারছো তো, সেখানে কিন্তু আবার ভাষার উপরে জাতীয়তাবাদটা তৈরি হয়নি, তৈরি হয়েছে ধর্মীয় কিছু দৃষ্টিভঙ্গি এবং ভৌগোলিক কোনো বিশেষ ব্যাপারগুলো দ্বারা। ঠিক আছে, দেখবা যে কিছু আছে হচ্ছে তোমাদের যে দুটো ভাগ আছে না, একটা হচ্ছে কি বলে কি থাকে না, দুটো ভাগ আছে মুসলিম ধর্মের মধ্যে, ভাগ দুটো কি কি জানো? সুন্নি আর শিয়া। অনেক ভাগ আছে। সুন্নি মুসলিম। তাই তো, সুন্নি এবং শিয়া, এর উপর ভাগ করে কিন্তু অনেকগুলো দেশ ডাইভার্সড হয়েছে। হ্যাঁ, আবার ওদের ভিতরে আবার আরো কিছু মতবাদ রয়েছে যার উপরে আরো ভাগ হয়ে গেছে, এরকম ভাবে চলছে আর কি। আচ্ছা, তো যাই হোক, ওটা নিয়ে আমরা কথা না যাই, এবার চলে আসি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকু অংশ। দেখো, বড় সেন্টেন্স হলেও আমরা মোটামুটি ধারণা করব যে এখানে কি বলা হয়েছে, কারণ আমাকে তো আর ট্রান্সলেশন করতে বলছে না, তাই না, পরীক্ষার হলে যে তোমাকে ট্রান্সলেট করে দিতে হবে, তেমনটা নয়। আমাকে জাস্ট বোধ অর্জন করতে হবে যেখানে কি বলা হচ্ছে। আর বিশেষ করে দেখো, কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়েছে। এখান থেকে হোয়াই দ্য রোড, এই যে হ্যাজ ডাইভার্সড, এই পর্যন্ত একটা ক্লজ যদি আমরা বলি, তারপরে হচ্ছে বিকজ থেকে শুরু করে এই পর্যন্ত একটা ক্লজ, তারপরে আবার ফর ইট ওয়াজ ইম্পোজড অ্যাজ দ্য, এই পর্যন্ত একটা ক্লজ,
তারপরে আবার দ্যাট ট্রিগার্ড, এই দ্যাট ট্রিগারটা কিন্তু আবার নির্দেশ করছে ওই ন্যাশনালিজমকে, লিঙ্গুইস্টিক ন্যাশনালিজমকে। মানে তোমাকে আইডিয়া করতে হবে যে কোন অংশটা কাকে রেফার করছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি পরের সেন্টেন্সটাতে। ইনএভিটেবলি ইমোশনস অ্যাবাউট বেঙ্গলি, এই যে দেখেন, তাহলে বাংলার প্রতি আমাদের যে ইমোশন, মানে ইনএভিটেবলি মানে কি, অপরিহার্যভাবে, মানে এটা মানে স্বাভাবিকভাবেই বাংলার প্রতি আমার যে ইমোশন, সেটা কি হলো, র্যান হাই ইন দ্য কান্ট্রি, তাই তো, দেশে কি হলো, উচ্চ মাত্রায় পৌঁছে গেল আফটারওয়ার্ডস, পরবর্তীতে। অ্যান্ড দ্য স্টাডি অফ ইংলিশ অ্যাট অল লেভেলস ওয়াজ ডাউন স্কেলড। দেখো এই যে প্রথম যে আমরা একটা কোশ্চেন পেয়েছি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, মানে দ্বিতীয় কোশ্চেনটা। এই জন্য দেখা যাচ্ছে আমরা বাংলার প্রতি যখন বেশি গুরুত্ব দেওয়া শুরু করলাম, তখনই ইংলিশ স্টাডির প্রতি যে একটা মানে আমাদের যে মনোভাব, আমাদের যে ইচ্ছা, সেটা ডাউন স্কেল হতে থাকে, মানে এটা হচ্ছে রাজনৈতিক যে একটা পলিটিক্যাল যে ব্যাপারটা। তাহলে এটা আশা করি তোমরা বুঝেছো, ছোট সেন্টেন্স। এরপর আসি, ইনফ্যাক্ট except in English departments and a handful of the really good Bengali ones and a few specialized centers of learning, the medium of instruction universities soon became Bengali. আচ্ছা, এই সেন্টেন্সটার কি মিনিং হচ্ছে আমাকে একটু বলতে হবে, এটার যে কি অর্থটা দাঁড়ায় আমাকে একটু বলো, সবাই একটু পড়ে নাও। স্যার কালারটা সরান স্যার, বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দেখো কতদূর পর্যন্ত, এই পর্যন্ত। স্যার হ্যান্ডফুল এখানে কি? হ্যান্ডফুল মানে মানে কিছু, এখানেও কিছু বোঝাচ্ছে। আ হ্যান্ডফুল অফ, আ ফিউ অফ, এগুলো দিয়ে বোঝাচ্ছে কিছু। স্যার মুষ্টিমেয় মুষ্টিমেয়। বলে হ্যাঁ, এরকম? মুষ্টিমেয় যেটা বলা হচ্ছে, হ্যাঁ ওই কিছু অর্থে মুষ্টিমেয়। হুম, আচ্ছা, তো আশা করি পড়া হয়েছে। এখন আমাকে এটা, রমজান আছো, রমজান, জি স্যার। তুমি আমাকে একটু এই সেন্টেন্সের মিনিংটা একটু বলো। জি স্যার। সেটা বিভাগ এবং মুষ্টিমেয় সত্যিকার অর্থে বাংলা। সরাসরি এরকম মিনিং দ্য মিডিয়াম অফ, হ্যাঁ বলো বলো, তুমি বলতে থাকো, আমরা পরে আসছি। হ্যাঁ ঠিক আছে, বলো। বাংলা এবং স্যার এটা বোঝাচ্ছে বাংলা মানে নিম্ন পর্যায়ে চলে আসতেছে। না, আরেকটু বোঝার চেষ্টা করো। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে, আহ, আচ্ছা তামান্না বিল্লা, বলো দেখি তুমি কি বোঝাচ্ছ। স্যার আমি আমার মতো করে বলি, হ্যাঁ ইনফ্যাক্ট অবশ্যই, বস্তুত except in English departments and a handful of the really good Bengali ones, এখানে ইংলিশ ডিপার্টমেন্টস এর কিছু লোকজন and a handful of the really গুড বাঙালি, যারা একেবারে বাঙালি, ভালো বাঙালি, এরকম মুষ্টিমেয় কিছু লোকজন, and a few specialized centers of learning, এবং কিছু সেন্টার, শিক্ষা ক্ষেত্রের কিছু সেন্টার, বিশেষিত এরকম আর কি, দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইউনিভার্সিটিস, এবং ইউনিভার্সিটির যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয় আর কি ইউনিভার্সিটিতে পড়ানোর ক্ষেত্রে, এগুলো সুন বিকাম বেঙ্গলি, খুব তাড়াতাড়ি বাংলা ভাষায় পরিণত হয়ে গেল আর কি। স্যার এর যে প্রকৃতপক্ষে এইগুলো ব্যতীত
এইগুলো ব্যতীত অন্যান্যগুলো বাংলায় পরিণত হয়ে যায়। হ্যাঁ, এই যে এখানে দেখো এক্সেপ্ট ও মানে ও কি সরি স্যার, ব্যতীত একসেপ্ট। নাকি। জি স্যার, ব্যতীত। এখানে বলা হয়েছে এই পর্যন্ত কয়েকটি বিষয়ের কথা বলা হয়েছে যেগুলোতে শুধু ইংরেজির বিষয় এসেছে। আমি একটু কালার করছি দেখো, যে এক্সেপ্ট ইন ইংলিশ ডিপার্টমেন্ট, তাহলে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশনের মিডিয়াম হবে কি ইংরেজি। আ হ্যান্ডফুল অফ জি দ্য স্যার। রিয়েলি গুড বেঙ্গলি ওয়ান্স, এই বেঙ্গলি বলতে আমরা বুঝবো কিছু উচ্চ পর্যায়ের বাংলা ডিপার্টমেন্ট। সম্ভ্রান্ত বাঙালি, যারা উচ্চ পর্যায়ের, তারা ইংরেজি ইউজ করতো। অ্যান্ড আ ফিউ স্পেশালাইজড সেন্টার্স অফ লার্নিং, আর কিছু বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে কিছু বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু উচ্চ শ্রেণীর বা সম্ভ্রান্ত শ্রেণীর বাঙালি এবং ইংলিশ ডিপার্টমেন্ট ব্যতীত দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইউনিভার্সিটিস সুন বিকাম বেঙ্গলি। অতএব ইউনিভার্সিটির এই কয়টা বাদ দিয়ে বাকি ইউনিভার্সিটির ইনস্ট্রাকশনের মাধ্যমে হয়ে পড়ে বাংলা। ঠিক আছে তো, কারণ স্যার স্যার এখানে এখানে তো এটার দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইউনিভার্সিটিস, এটার মাঝখানে একটা কমা আছে তাই না? মানে আমরা এটাকে ভাগ করলাম কিভাবে? এই যে যে এখানে এই যে দেখো একটা কমা আছে, ঠিক আছে তো, এই কমা দিয়ে এক্সেপ্ট, এই এক্সেপ্ট থেকে শুরু করে এই পর্যন্ত আসলে একটা মিনিং দিচ্ছে যে ব্যতীত অর্থে, যে এই তিনটা জিনিস ব্যতীত ইংলিশ ডিপার্টমেন্ট যেখানে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়, উঁচু বা সম্ভ্রান্ত পরিবারের বাঙালিরা ইংরেজি ইউজ করে, আর ওদিকে হচ্ছে কিছু কিছু স্পেশালাইজ সেন্টার রয়েছে লার্নিং এর যেখানে ইংরেজি ইউজ করে। বাকিগুলোতে সেটা ইউনিভার্সিটি হোক কলেজ হোক সব জায়গাতে মানে ইনস্ট্রাকশনের মিডিয়ামই হয়ে গেল বাংলা। পাকিস্তান আমলে যেখানে ইংরেজি ব্যবহার করা হতো সেখানে ঘুরে চলে আসলো কি ইংরেজি। কথা বুঝতে পারছো? পাকিস্তান আমলে ইংরেজি ব্যবহার করা হতো, পরে এটা বাংলায় পরিণত বাংলায় হলো। চলে আসে, বাংলায় চলে আসে যখন বাংলাদেশ হয়ে গেল, বাংলাদেশে জন্ম লাভ করলো, তখন সবগুলোতে বাংলা হয়ে গেল মিডিয়াম, তাই তো, মাধ্যম হয়ে গেল। এই জন্য আমরা ইংরেজির উপরে তার গুরুত্বটা হারিয়ে ফেলছি। ঠিক আছে তো, যে তোমরা সবাই বাংলাতে পড়তে পারছি, তাহলে তার ইংরেজি পড়ার দরকার নাই। আচ্ছা, এটা বুঝতে পারছো তো সবাই নাকি? কারো কোনো প্রশ্ন আছে এটাতে? আচ্ছা, এরপর আমরা পরের সেন্টেন্সটা আসি তাহলে। বাট পলিটিকিং বাই দ্য মিলিটারি গভর্নমেন্ট অফ জেনারেল এইচ এম এরশাদ। দেখো, শিক্ষাকে পলিটিকিং মানে কি রাজনৈতিক করে ফেলা আর কি। তাহলে বাট পলিটিকিং বাই দ্য মিলিটারি গভর্নমেন্ট অফ জেনারেল এইচ এম এরশাদ lead to further downscaling of English teaching at the tertiary level in 1980s। তাহলে 1980s মানে 1980 দশকে at the tertiary level। tertiary level বলতে আমরা কোনটাকে বুঝি বলো তো? সর্বোচ্চ অনার্স। tertiary বলতে আমরা উচ্চ শিক্ষাকে বুঝি, তাই না? আমাদের মোট মাধ্যম রয়েছে তিনটা, একটা হচ্ছে প্রাইমারি, তাই তো, আর একটা হচ্ছে সেকেন্ডারি, আর একটা হচ্ছে হায়ার। এখন এই সেকেন্ডারির মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, বুঝতে পারছো তো? একটা হচ্ছে কি সেকেন্ডারি, একটা হায়ার সেকেন্ডারি বলা হচ্ছে, এই দুটো মিলে একটা সেকেন্ডারি। তার আগে হচ্ছে প্রাইমারি, আর তারপরে হচ্ছে হায়ার এডুকেশন। এই হায়ার এডুকেশনটাকে বলা হয় তৃতীয় ধাপের বা উচ্চ। এই তিনটা ধাপের মধ্যে সর্বোচ্চটাকে বলা হচ্ছে টারশিয়ারি লেভেল। তো টারশিয়ারি লেভেলে যখন এই যে দেখা বলা হচ্ছে কি, যখন সবকিছুকে শিক্ষা পর্যন্ত সবকিছুকেই এই জেনারেল এইচ এম এরশাদের সরকার, মিলিটারি সরকার যখন রাজনৈতিক করে ফেললো, তখন আমাদের এই যে লিড টু ফার্দার ডাউন স্কেলিং অফ ইংলিশ টিচিং, ইংলিশ টিচিংটাকে আরো বেশি ডাউন স্কেল করে ফেলা হলো, মানে কি আরো নিম্নমুখী করে ফেলা হলো, বিশেষ করে টারশিয়ারি লেভেল গুলোতে। এবং সেটা কখন হলো? 1980 সালের মানে 80 দশকে। অতএব দ্য নেট রেজাল্ট ইজ দ্যাট, অতএব পুরোপুরি আমাদের যে মূল ফলাফল, তাই তো, নিট যে ফলাফল সেটা হলো যে ইংলিশ ইজ অন দ্য হোল, ইংলিশটাকে পুরোপুরি ভাবে যদি আমরা বলি তাহলে কি করা হচ্ছে, ইজ টট, ইংলিশটাকে শেখানো হয় পোরলি, খুবই নিদারুণ ভাবে, ইন আওয়ার স্কুলস এন্ড কলেজেস এট দ্য সেম টাইম। সেটা স্কুল হোক আর কলেজে হোক, ইংলিশকে মোটামুটি একদম মানে কি বলবো জগা খিচুড়ি আকারে শেখানো হয়। এন্ড হার্ডলি প্রিপেয়ার্স স্টুডেন্টস, এবং স্টুডেন্টদেরকে প্রিপেয়ারই করানো হয় না ফর দ্য কাইন্ড অফ স্কিলস undergraduate require for achieving in English language and literatures courses at the university level। এবং বলা হচ্ছে কি ফর দ্য কাইন্ড অফ স্কিলস, এবং তাদেরকে সেইভাবে প্রিপারেশন নেওয়ানো হয় না যে স্কিলস তাদের দরকার। কি হিসাবে? দেখো, আন্ডার গ্রাজুয়েটস রিকোয়ার, একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস
যে ধরনের স্কিলস এর প্রয়োজন হয় কিসের জন্য, ফর অ্যাডভান্সিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাডভান্স করার জন্য বা ইমপ্রুভ করার জন্য, অ্যান্ড লিটারেচার কোর্সেস, এবং লিটারেচার কোর্সেসে অ্যাডভান্স করার জন্য ইউনিভার্সিটি লেভেলে যে পরিমাণ স্কিলস এর প্রয়োজন হয় সেই পরিমাণ স্কিলস দিয়ে একজন স্টুডেন্টকে প্রিপেয়ার করানো হয় না। তাহলে স্কুল কলেজ বা এই জাতীয় বাদই দিলাম, তাছাড়া আন্ডার গ্রাজুয়েট মানে কি, যে তোমাদেরকে বোঝানো হচ্ছে এই আন্ডার গ্রাজুয়েট লেভেলেও ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে যেভাবে শেখানো দরকার এবং ইংলিশ লিটারেচারকে যেভাবে শেখানো দরকার সেইভাবে শেখানো হচ্ছে না। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মানে ইংরেজি শেখার ব্যাপারটা। তাহলে এখানে আমরা একটা ফলাফল পেলাম যে এই পুরো ব্যাপারটার কারণে আমাদের ইংরেজি লার্নিংটা কোন দিকে এসে পৌঁছাইছে। এই তো দেখো, এইটুকু বুঝতে পারছো কিনা যে নেট রেজাল্টটা আসলে কি, এবং এখানে ধীরে ধীরে পড়তে হবে কিন্তু। দেখো, that net result is that English is taught poorly in our schools and colleges at the same time, তাই তো? এই যে অন দা হোলটা জাস্ট একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটাকে সেন্টেন্সের মাঝে বসানো হয়েছে, জাস্ট এই কথাটা বোঝানোর জন্য যে পুরোপুরি। and hardly prepares students, এবং এইখানে আমাদের স্কুল এবং কলেজগুলোকে কি করা হচ্ছে, হার্ডলি প্রিপেয়ার্স স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করছেই না ফর দ্য কাইন্ড অফ স্কিলস আন্ডার গ্রাজুয়েটস রিকোয়ার্স। তাহলে আন্ডার গ্রাজুয়েটস যে ধরনের দক্ষতার প্রয়োজন সেই ধরনের দক্ষতা দিয়ে, আর এই দক্ষতাগুলো কিসের জন্য প্রয়োজন, ফর অ্যাডভান্সিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার কোর্সেস অ্যাট দ্য ইউনিভার্সিটি লেভেল। তাহলে একই সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ লিটারেচার কোর্সে বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে যে ধরনের অগ্রগতির জন্য যে ধরনের স্কিলস দরকার সেই ধরনের স্কিলস গুলো দিয়ে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করা হচ্ছে না। এটা হলো আমাদের ফলাফল। These are the results we actually get at last. So there are two political reasons why the English teaching has been downscaled. The first one is the linguistic nationalism after the partition of this subcontinent, and the second one is the politicization by the military government of General Ershad. এই দুটো কথা তোমাকে জানাতে হবে আমাদের এই কোন প্রশ্নের ক্ষেত্রে, এই যে দেখো বি নম্বর কোশ্চেনের ক্ষেত্রে, যে there are mainly two reasons of downscaling the study of English. They are এভাবে দিয়ে লিখতে হবে, the first one is the linguistic nationalism, which creates an emotion among the Bengalis to love Bangla, and Bangla became the medium of learning in our universities. The second one is the politicization of education, especially during the military rule of General Ershad, which also affect English teaching negatively. এইভাবে একটু তোমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, এই পর্যন্ত প্যাসেজটা বুঝতে পারছো কিনা, আপাতত ধারণাটা পেয়েছো কিনা? স্যার পলিটিসাইজেশন বলতে কি বুঝাচ্ছেন, মানে রাজনীতিকরণ করা। পলিটিসাইজেশন মানে হচ্ছে রাজনীতিকরণ করা, মানে সবকিছু মিনিং জানি স্যার, এটা কিভাবে করছে কিভাবে করছে। এই যে মনে করো তোমার দেশে এ প্লাসের সংখ্যা কি কমছে না দিন দিন বাড়ছে? বাড়ছে। কোন সরকারের আমলে কি কমেছে এ প্লাস? এই পর্যন্ত আমরা তো একটা সরকার আমলে কমেনি, বরং প্রত্যেকবারই কি হয়েছে, বেড়েছে। জাস্ট এটা হচ্ছে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখানো হচ্ছে যে আমার আমলে শিক্ষা আরো বেশি ডেভেলপ করছে, কিন্তু শিক্ষার ভিতরে আসলে কিচ্ছু নাই, কথা বুঝছো? এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটা পুরো চলে যাচ্ছে, এই যে দেখে যে শিক্ষার নীতি তৈরি করছে বা শিক্ষার যে নিয়ম কানুন গুলো সাজানো হচ্ছে, এই সবকিছু আসলে প্রথমত রাজনীতিবিদরা করছে, শিক্ষাবিদরা করছে না। শিক্ষাবিদ হায়ার করা হচ্ছে না, শিক্ষাবিদদের কাছ থেকে নিয়ম নেওয়া হচ্ছে না, বরং রাজনীতিবিদরা যা খুশি যখন যা খুশি তাই করছে। বুঝতে পারছো? তো এইটাকে বলা হচ্ছে পলিটিসাইজেশন। হ্যাঁ, এছাড়াও দেখো বিশেষ করে আমাদের ইয়াগুলো, যে পাঠ্যপুস্তক গুলো, যখন যে দল আসছে ক্ষমতায় তখন কিন্তু সেই দলের বিশেষগুলোকে ইনক্লুড করা হচ্ছে, বাকিগুলোকে দেখাচ্ছে কি করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, তাই তো? যে যখন আসছে তখন। আমাদের রাজনীতিতে একটা নির্দিষ্ট ভিত্তি আছে, তাই না? যখন বিএনপি আসছে তখন দেখাচ্ছে যে
বঙ্গবন্ধু বা এই জাতীয় জিনিসগুলোকে বাদ দিচ্ছে, আবার যখন আওয়ামী লীগ আসছে তখন জিয়া বা এই জাতীয় জিনিসগুলো বাদ দিচ্ছে। এই যে বিষয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা নীতিগুলোর ব্যাপারটা এফেক্ট হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে বলা হচ্ছে যে রাজনৈতিক দ্বারা প্রভাবিত। আর যখনই রাজনীতির দ্বারা প্রভাবিত বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে পলিটিকিং অর পলিটিসাইজেশন। হ্যাঁ, এটা। জি স্যার। হুম, আচ্ছা, দেখো বড় বড় সেন্টেন্স পড়ে আমাকে বিষয়টাকে অনুধাবন করতে পারতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আর ধীরে ধীরে পড়তে হবে একটু। আচ্ছা তাহলে আমরা এখানে অলরেডি দুটা রিজন পেয়েছি। ফার্স্ট রিজন ইজ দ্য লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম, দ্য সেকেন্ড রিজন ইজ দ্য politicization of education. Then we come to the third reason, a third reason. So the third reason is going to be read by you. তোমরা একটু পড়বে, এখানে আসলে কি বলা হচ্ছে বলো। তোমরা সবাই পড়ো, আমি আর পড়াবো না, এটাকে তোমরা পড়ে অনুধাবন করবে যে কিভাবে তোমরা পড়বে। সবাই একটু পড়ো, 2 মিনিট সময়। আচ্ছা, তো এটার মিনিংটা বলবা হচ্ছে সিফাত বলো দেখি, এটার মিনিংটা একটু সিফাত বলো, তুমি কি বুঝেছো এটা জি স্যার। এই পর্যন্ত? হ্যাঁ, স্যার তৃতীয় কারণটা হচ্ছে কেন ইংরেজি শিক্ষাকে বাংলাদেশ থেকে যেটা বিচ্ছিন্ন হয়ে গেল, সেটা ফ্রম দ্য রুটস টেকেন এলসওয়্যার, মানে রাস্তা বাংলাদেশে থেকে কেন অন্য অন্য জায়গায় জায়গায় নিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে? হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ কেন অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ওই যে বাই দ্য ব্রিটেন, ইএলটি বাই ব্রিটেন ওয়াজ দ্য এক্সপোর্ট, মানে ব্রিটেনের এটা মানে আমদানি, ইএলটি আমদানির মাধ্যমে হতে পারে স্যার। হুম এবং হুম একই সাথে when the marketing of language become part of globalization, এবং একই সাথে যখন ভাষাটা গ্লোবালাইজেশনের একটা অংশ হয়ে ওঠে আর কি, হুম এই সব কারণে বাংলাদেশ ইংরেজিটাকে আর কি অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, হুম। মানে মেইন রাস্তা থেকে। আচ্ছা, ELT মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। হ্যাঁ বলো, কি বলছো? হুম, ELT মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। আচ্ছা, তো এটা সবাই আমি এবার একটু দেখি কি বলা হচ্ছে। আর থার্ড রিজন, আমি একটু ভেঙে ভেঙে পড়ি, ওয়াজ দ্য এক্সপোর্ট অফ ইএলটি বাই ব্রিটেন। তাহলে থার্ড রিজনটা হলো ইএলটি যে আমদানি করলো, মানে রপ্তানি করলো আমার দেশে, মানে আমরা আমদানি করলাম। তাহলে ব্রিটেনের যে ইএলটি সিস্টেম সেটা যখন আমরা আমাদের দেশে নিয়ে আসলাম, কখন? এট আ টাইম হোয়েন দ্য মার্কেটিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ বিকাম পার্ট অফ গ্লোবালাইজিং। যখন এই ল্যাঙ্গুয়েজটা হয়ে গেল গ্লোবালাইজিং এর একটি পার্ট, গ্লোবালাইজেশনের একটি পার্টই হয়ে গেল দ্য মার্কেটিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ। যে ব্রিটেন চাইলো এই যে ব্রিটিশ কাউন্সিল, আইএলস, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে ইংলিশটাকে তারা মার্কেটিং করা শুরু করলো। তারা ইংলিশটাকে ভাষা হিসাবে না দেখে ইংলিশটাকে দেখে ফেললো একটা সাবজেক্ট হিসেবে, এবং সেই সাবজেক্ট হিসেবে তারা বিজনেস শুরু করলো। ঠিক আছে, তো বিশেষ করে এটা হয়ে গেল কি নিও লিবারেল স্ট্র্যাটেজিস অফ ইটস গভর্নমেন্ট। তাহলে ব্রিটিশ গভর্নমেন্টের এটা একটি নতুন একটা পদ্ধতি, স্ট্র্যাটেজি হয়ে গেল। কারণ আমরা জানি যে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, প্রথম বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সকল দেশ ব্রিটেনের অধীনে ছিল তারা কি করলো, স্বাধীনতা লাভ করতে শুরু করলো। তখন ব্রিটেন ভাবলো যে আমরা তো এদেরকে আর অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না, তাহলে এদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বার করা শুরু করলো, কৌশল বার করা শুরু করলো। আর এই ভাষাটাকে মার্কেটিং করা হয়ে গেল তাদের একটা নিও লিবারেল স্ট্র্যাটেজি। নিও লিবারেল মানে কি, তারা দেখাচ্ছে যে আমরা লিবারেল, কিন্তু আসলে এটা লিবারেল নয়, বরং এটা হচ্ছে উপনিবেশবাদের বা কলোনিয়ালিজমের আরেকটা মাধ্যম, যে তারা ভাষাটার মাধ্যমে আমাদেরকে শোষণ করছে বা শাসন করছে। ঠিক আছে, তো এই যে আমরা আইএলটিএস দিচ্ছি, ইংরেজি ভাষা শিখছি, ইংরেজি ভাষাটা আমরা কেন শিখছি? কারণ তারা দেখাচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু বি আ পার্ট অফ দ্য গ্লোবালাইজেশন ইউ মাস্ট লার্ন ইংলিশ, and in this way they actually gave us some system of teaching English, and with those system we have to learn, but we are learning English but we are not achieving English, because we are learning English for some purpose, particular purpose, not our overall purpose. ঠিক আছে, তো এই কারণেই কি হলো, ইংলিশ স্টাডিজ ইন বাংলাদেশ ডাইভার্সড ফ্রম দ্য রুটস। যে রুটে তার থাকার কথা ছিল সেই রুট থেকে তাকে ডাইভার্স করা হলো and taken elsewhere, এবং তাকে ডাইভার্স করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, তাহলে এটা হলো থার্ড রিজনই হলো কি, দ্য এক্সপোর্ট অফ ইএলটি বাই ব্রিটেন। মানে আমরা শর্টকাট ওয়েতে দেখবো, এক্সপ্লেন করা হয়েছে আরো ভাবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম, politicization of English learning or education, and the third reason was the export of ELT by Britain. এটা কি আমি বুঝতে পারছি? জি আচ্ছা, স্যার। কারো কি বুঝতে সমস্যা আছে? অনেক সময় আমাকে মূল তত্ত্বটা খুঁজে, মানে মেইন স্ট্রাকচারটা খুঁজে ফেলতে হয়, বুঝতে পারছো? অনেক সময় দেখা যাচ্ছে অনেকগুলো ক্লজ থাকবে কিন্তু মেইন তত্ত্বটা কি, কারণ আগে পিছে অনেক এক্সপ্লেনেশন থাকবে, বাট উই হ্যাভ টু অ্যাভয়েড দেম, উই হ্যাভ টু রিমুভ দেম এট ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন পয়েন্ট। আচ্ছা, এরপর আসি দ্য ফোর্থ ডেভেলপমেন্ট, যেটা ফোর্থ রিজন বলা হচ্ছে। ফোর্থ রিজনটা কত দূর, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা আমি একটু পড়াই দিই, দেখো। আপনি কি ক্লাস রেকর্ড দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই যে রেকর্ড হচ্ছে। স্যার আমার না একটু করতে হবে, মানে একটু কাজ আছে তো, আমার বাবুটা কান্না করতেছে তো, আমার ক্লাস থেকে একটু যেতে হবে। দেখে নিন অবশ্যই। আচ্ছা, তাহলে a fourth development or reason which is affecting the study of English in Bangladesh. তাহলে বাংলাদেশে দেখো স্টাডিকে এফেক্ট করছে তার চতুর্থ রিজন। দেখো এই যে affecting the study of English in বাংলাদেশ, এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাই না? আমরা দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যেটা এই ডেভেলপমেন্টকে মডিফাই করছে। আর ফোর্থ ডেভেলপমেন্ট মানে চতুর্থ কারণ যেটা বাংলাদেশে ইংলিশ স্টাডিকে এফেক্ট করছে, সেটা হলো কি, ইজ দ্য ডিসিশন, সেটা হলো একটা সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত কারা নিয়েছিল, টেকেন বাই সাকসেসিভ গভর্নমেন্টস আফটার ডেমোক্রেসি হ্যাড রিটার্ন টু দ্য কান্ট্রি ইন 1990s। তাহলে 1990 সালে যখন সাকসেসিভ গভর্নমেন্ট মানে কি, পরপর যে সরকারগুলো এসেছে, সাকসেসিভ মানে একটার পর একটা সরকার যখন এসেছে, যখন গণতন্ত্র দেশে ফিরে এসেছিল 1990 এর দশকে, তখন তারা কি করেছিল, ডিসিশন নিয়েছিল। কিসের ডিসিশন? টু এনকারেজ প্রাইভেট ইউনিভার্সিটিজ টু ফ্লারিশ। তখন তারা সিদ্ধান্ত নিল যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোকে এনকারেজ করা দরকার, প্রাইভেট ইউনিভার্সিটি বেশি মাত্রায় প্রতিষ্ঠা করা দরকার। তাহলে আমাদের দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু 1992 সালে প্রতিষ্ঠিত, এরকম ভাবে অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু 1992 সালের দিকে প্রতিষ্ঠিত হয়, বিশেষ করে প্রাইভেট। তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যখন প্রতিষ্ঠা করা হলো, তখন কি হলো, দেখো বলা হচ্ছে অলমোস্ট ওভারনাইট। ওভারনাইট মানে কি বলতো? রাতারাতি, মানে ইউনিভার্সিটি গুলো হঠাৎ করে গজিয়ে উঠলো একটা বিজনেসের মতো। তাহলে the private universities become a source of business, and it actually grew overnight, and there are so many private universities, and Bangladesh witnessed the birth of over 100 universities, এবং within a very short time there are more than 100 universities, private universities in Bangladesh. So the fourth decision which was taken to encourage establishing private universities affect our English teaching negatively. কেন দেখো তাহলে কিভাবে করা হলো, কারণ রাতারাতি তারা এটাকে বিভিন্ন ধরনের সিলেবাস তৈরি করে শুরু করলো, ইংলিশটাকে শর্টকাটে নিয়ে আসলো, সহজেই তারা বিভিন্ন মার্ক দেখাচ্ছে। দেখো তুমি যখন প্রাইভেট একটা স্কুলে পড়বে বা কলেজে পড়বে, তারা অনেক অনেক মার্ক কিন্তু স্টুডেন্টদের দিয়ে দিবে,
যেটা অনেক সময় সরকার যাচাই করতে আসছে না যে আমার স্টুডেন্ট যে 7, 8, 9, 10 এইগুলোতে যে তারা এত মার্ক পাচ্ছে, এই মার্কগুলো কেমন ভাবে পাচ্ছে, এটা কিন্তু যাচাই করা হচ্ছে না। জাস্ট দেখা যাচ্ছে যে তারা পড়াশোনাই করছে না। অনেক সময় কিছু কিছু ইউনিভার্সিটি আছে, দোজ অনলি সেল সার্টিফিকেটস। তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তুমি কম পয়েন্ট পাও, তাও তোমার যে মূল্যটা দিবে, তোমার অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেখানে তুমি 3 পয়েন্ট কেন ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট হয়ে গেলেও তুমি সেই মূল্যায়ন পাবে না, বিকজ দে পিপল নোজ, তাই না, যে আমার দেশের জনগণ জানে যে এই সকল ইউনিভার্সিটি কিভাবে মার্ক দেয়। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে শেখার প্রতি যে একটা চাপ বা একটা যে গুরুত্ব, এই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকলো। ফাইনালি এবং চতুর্থত মানে গেল হচ্ছে, তারপরে যেটা আসলো সেটা হলো উইথ দ্য অ্যাডভেন্ট অফ শর্ট সেমিস্টার্স। এই যে দেখো অ্যাডভেন্ট মানে কি বলতো, অ্যাডভেন্ট মানে হচ্ছে বিগিনিং অর শুরু। উইথ দ্য অ্যাডভেন্ট অফ শর্ট সেমিস্টার স্পেশালি মাল্টিপল চয়েস কোশ্চেন্স এন্ড নোটবুকস এন্ড এক্সামিনেশন গাইডস, এগুলো যখন এসে গেল, মাল্টিপল চয়েস কোশ্চেন আসলো, নোটবুকস আসলো, এক্সামিনেশন গাইডস আসলো, আমাদের স্টুডেন্ট এখন গাইড পড়ে, টেক্সট বুক পড়ে না। তখন কি হলো, টিচার্স হ্যাভ বিন শর্টেনিং সিলেবাসেস, তখন টিচাররা সিলেবাসটা শর্ট করে নিয়ে আসলো, and students taking shorter routes to success in examination than before, এবং আগের চেয়ে স্টুডেন্টরা শর্ট ওয়েতে কিভাবে সফলতায় পৌঁছানো যায় সেই শর্টার রুটস গুলো গ্রহণ করতে থাকবে। আর এতে হলো কি, দ্যাট নেট রেজাল্টস অফ দিস ডেভেলপমেন্টস টেকিং প্লেস স্টিডিলি ইন দ্য ফার্স্ট 40 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রথম 40 বছরে এই যে ধীরে ধীরে যে সকল ডেভেলপমেন্ট গুলো ঘটছে, এই ডেভেলপমেন্ট গুলো কি করলো, ইজ দ্যাট ইংলিশ ডিপার্টমেন্টস বিগ্যান প্রিফারিং সিলেবি, তখন তারা সিলেবাসের উপর গুরুত্ব দেওয়া শুরু করলো, দ্যাট ইনকামিং স্টুডেন্টস উইথ লিটল এক্সপোজার্স টু দ্য ল্যাঙ্গুয়েজ বিফোর সাপোজেডলি কাম হ্যান্ডেল ইজিলি। তারা সিলেবাসের উপর গুরুত্ব দেওয়া শুরু করলো, সিলেবাস গুলোকে শর্টেনিং করা শুরু করলো, যাতে কি হয়, ইনকামিং স্টুডেন্টস মানে যারা আসছে স্টুডেন্টরা, উইথ লিটল এক্সপোজার্স টু দ্য ল্যাঙ্গুয়েজ, তারা ল্যাঙ্গুয়েজের প্রতি খুব একটা এক্সপোজার হতে পারছে, মানে ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্বই দিতে পারছে না। সিলেবাসে এত বেশি বিষয় ইনপুট করা হচ্ছে যে দে ডোন্ট গেট ইনাফ অপরচুনিটি টু স্টাডি দ্য ল্যাঙ্গুয়েজ, বিকজ ইউ নো এট প্রেজেন্ট there is no grammatical item in your syllabus. There are so many items of literature that you have to study through the items of literature, poetry, novels, dramas, and even short stories, and you have to take preparation on different kinds of questions, but you don't have enough opportunity to study the grammatical items. So though you are completing your courses after 4 or 5 years, you remain the same in that position that you cannot write down a good sentences or properly use the language in your practical life. এই যে ব্যাপারগুলো যে ঘটছে, এইগুলোই মোটামুটি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর যে ডাউন স্কেলিং যেটা বলা হচ্ছে, সেটার উপর একটা নেগেটিভ যে একটা ইফেক্ট সেটা কিন্তু ফেলছে। এছাড়াও আমি একটু দ্রুত পড়াই দিই, অলসো দ্য নিউ বার্জিওনিং প্রাইভেট সেক্টর, ওই যে প্রাইভেট সেক্টর তো বেড়ে গেছে, স্কুল কলেজ স্পেশালি দ্য ইংলিশ মিডিয়াম স্কুলস সিম টু পুট গ্রেটার এমফাসাইজ অন ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ইংলিশ ডিপার্টমেন্টস। আবার অন্যদিকে তারা ইংলিশ টিচিং এর উপরে গুরুত্ব দিচ্ছে, গ্রেটার এমফাসাইজ, এবং কি করা হচ্ছে, দ্য লিটারেচার পার্ট অফ দ্য কারিকুলাম ওয়াজ দাস স্কেল ডাউন ওভার দ্য ডিকেডস, এবং লিটারেচার স্টাডির উপরে কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আবার গুরুত্ব কম দিচ্ছে। Moreover, there are ELT streams as well as literature ones on offer in many places. অফারে পড়াশোনা হচ্ছে, ঠিক আছে, তো যে টাকা দিয়ে পড়াশোনা করলে 1 বছরের স্কোর মানে যে তুমি পেয়ে যাচ্ছ 3 মাসে, 4 মাসে, 4 বছরের কোর্স তোমার 3 বছরে শেষ হয়ে যাচ্ছে। এইরকম ভাবে বিভিন্ন ধরনের স্ট্রিমিং আসছে, ঝর্ণার মতো যেটা বলা হচ্ছে নাকি, দ্রুত কিভাবে কোর্স গুলোকে অফার করা যাচ্ছে, অনেক ধরনের অফার আসছে। তারপর হচ্ছে I will end it by focusing on some recent positive aspects, তবে কিছু পজিটিভ অ্যাসপেক্টস দেখাচ্ছে of English studies in Bangladesh that give reasons to look forward to improvements in the teaching learning situation. তাহলে কিছু পজিটিভ দিক আমরা পাচ্ছি, যেটা অন্তত আমাদের টিচিং লার্নিং যে সিচুয়েশনটা আছে সেটাকে ইমপ্রুভ করার দিকে আমাদেরকে বিশেষ কারণ দিবে আর কি, বা দর্শাবে বা উৎসাহ দিবে। and the creative use of the language in future, এবং কিভাবে আমরা ভবিষ্যতে ভাষাগুলোকে ক্রিয়েটিভলি ইউজ করতে পারবো। বলছে the focus of this paper is on the state of English studies in Bangladesh। তাহলে আমার এই পেপারে মানে রাইটার বলছে যে এখানে আমার
মূল উদ্দেশ্য ফোকাসটাই হলো যে ইংলিশ স্টাডিজ বাংলাদেশের ক্ষেত্রে কি অবস্থায় রয়েছে সেটাকে বর্ণনা করা, and why I think we have been sleeping behind, এবং আমি আরো দেওয়ার চেষ্টা করছি যে আমরা কেন ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে পিছনে চলে যাচ্ছি। I will throw light, আমি আরো আলোকপাত করব, এখানে আলোকপাত করা মানে কি বিশ্লেষণ করা, on why there is relatively little Bengali writing in English। দেখো ইংরেজি রাইটিং মানে ইংরেজিতে সাহিত্য লিখছে, ইংরেজিতে বই লিখছে এরকম কোন রাইটার কিন্তু তেমন নাই, that has had any impact anywhere inside the country or outside it। মানে এখন তিনি এখানে দেখাবেন বিস্তারিতভাবে যে why there are fewer Bengali writers, even you see that for your syllabus there is not a good book, single book, all are actually written by Indian writers, Dr. Sen, Dr. Ramji, and most of the books we are using especially for guides, they are the copy paste of those books। ওই বইয়ের কিন্তু কপি পেস্ট, even we copy paste from internet and make a book, so we don't have the good writers in English। Why? What are the reasons? There are so many reasons to explain, but the writer is saying there are at least 5 reasons, at least 5 reasons why the path of English studies in Bangladesh following has turned out to be increasingly potholed since 1971। হ্যাঁ, বিভিন্ন ধরনের মানে কি বলবো গর্ত সৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ আমরা যে ইংলিশ পাথ থেকে ঘুরে গেছি আর কি, টার্ন আউট হয়ে গেছে, তার জন্য কারণ দর্শিয়েছেন তিনি। এবার বলা হচ্ছে once upon a time, এক সময় ছিল, when we were part of undivided Bengal and British India। দেখো এখানে একটু বলা হচ্ছে যে আমরা এক সময় অবিভক্ত বাংলার একটা অংশ ছিলাম এবং ব্রিটিশদের অধীনে ছিলাম। There was a pedagogy in place ensuring that those who were going to school and the fortunate few in East Bengal who continued to advance themselves educationally by going to college and a handful of universities, include the University of Dhaka, had access to literature in English and the English language at all level। বিশাল একটা সেন্টেন্স, দেখো মেইন স্ট্রাকচারটুকু হচ্ছে, দেখো এখান থেকে শুরু যে there was a pedagogy in place ensuring that, যে কিছু কিছু জায়গায় পেডাগজি বা হচ্ছে পেডাগজি অ্যান্ডাগজি এগুলো রয়েছে। পেডাগজি মানে আমরা বুঝবো হচ্ছে স্কুল কলেজের যে শিক্ষাগুলো যেগুলো বিশেষ করে চিলড্রেন থেকে শুরু করে একটা স্কুল লেভেল পর্যন্ত শেখানো হয়, সেখানে এনশিওরিং করা হতো এই ক্ষেত্রে দ্যাট দোজ হু আর গোয়িং টু স্কুল, যারা স্কুলে যাচ্ছে, অ্যান্ড দ্য ফরচুনেট ফিউ ইন ইস্ট বেঙ্গল। তখন কিন্তু দেখো অধিকাংশ স্কুল কলেজগুলো ছিল হচ্ছে ইন্ডিয়াতে থাকার কারণে এখানে একটা কথা বলা হয়েছে দ্য ফিউ ফর, দেখো ফরচুনেট ফিউ ইন ইস্ট বেঙ্গল। ফরচুনেট ফিউ বলা হচ্ছে কেন? কারণ বাংলাদেশের খুব কম মানুষই ছিল হু কন্টিনিউড টু অ্যাডভান্স দেমসেলফ এডুকেশনালি বাই গোয়িং টু কলেজ। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আবার যারা খুব একটু ভাগ্যবান ছিল তারাই শুধুমাত্র স্কুল কলেজে যেতে পারতো এডুকেশনালি, তাই না, বাই গোয়িং টু কলেজ, অ্যান্ড আ হ্যান্ডফুল অফ ইউনিভার্সিটি। যদি বা কলেজে যেতে পারতো, কেউ কেউ হয়তো কিছু কিছু ইউনিভার্সিটিতে যেতে পারতো, ইনক্লুডিং দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইউনিভার্সিটির মতো কিছু ইউনিভার্সিটিতে কিছু বাঙালি হয়তো যেতে পারতো। আর শুধু তারাই হ্যাড অ্যাক্সেস টু লিটারেচার ইন ইংলিশ। তাহলে একদিকে হচ্ছে ওই ব্রিটিশ ইন্ডিয়াতে, আর হচ্ছে ইস্ট বেঙ্গলের কিছু কিছু বাঙালিরা ইংলিশ লিটারেচার পড়ার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শেখার মতো যে অ্যাক্সেস বা প্রবেশাধিকার তারা অর্জন করত। দ্যাট প্রিপেয়ার্ড দেম ওয়েল ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি। এবং তারা এই সুযোগটা পাওয়ার কারণে তারা ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজে নিজেদেরকে কি করতে পারতো, প্রস্তুত করতে পারতো ভালোভাবে, সেটা সরাসরি হোক মানে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, আইদার ফর টিচিং অর ওয়ার্ক ইন দ্য সিভিল সার্ভিস। এবং শেষ পর্যন্ত তারা সিভিল সার্ভিসে অথবা অন্যান্য কাজে সহজেই যোগ দিতে পারতো, সেটা টিচিং হোক বা অন্যান্য কাজে হোক। When we in East Bengal became part of Pakistan, কিন্তু যখন আমরা পাকিস্তানের একটা পার্ট হয়ে গেলাম, ইংলিশ কন্টিনিউড টু হ্যাভ ইটস ডিস্টিংটিভ প্লেস। পাকিস্তান আমলে ইংলিশ আবার একটু ভিন্ন হয়ে গেল। ডিস্টিংটিভ মানে কি, একটু ভিন্ন। ফর, কারণ দেয়ার ওয়াজ নো কোশ্চেন ইন এনিওয়ানস মাইন্ড দ্যাট ইট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট টিচার্স অ্যাট অল লেভেল নিড টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ফর অ্যাক্সেস টু ফার্দার লার্নিং as well as advancement in offices and businesses। তো দেখো এই বিষয়গুলো একটু খেয়াল করো যে there was no question in anyone's mind,
মানে যখন পাকিস্তান আমলে আমরা চলে আসলাম এবং ইংলিশ শেখাটা একটা অন্য ধারায় চলে আসলো, তখন কারো মনে এই কোশ্চেনটা আসেনি যে এই ল্যাঙ্গুয়েজটা হবে অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ। মানে কেউ ভাবেনি ইংলিশ হবে অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ, এবং কেউ ভাবেনি দ্যাট টিচার্স এট অল লেভেল নিড টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ফর অ্যাক্সেস টু ফার্দার লার্নিং। মানে ইংরেজি শেখানোর জন্য বা অন্যান্য কিছু শেখানোর জন্য তাদেরকে ইংরেজি শিখতে হবে, এমনটাও কেউ ভাবেনি। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভান্সমেন্ট ইন অফিসেস অ্যান্ড বিজনেসেস, এমনকি বিজনেস বা অফিসের কথা তো বাজে দিলাম। মানে কেউ, তাহলে ব্রিটিশ আমলে মোটামুটি ইংরেজির উপর একটা গুরুত্ব ছিল এবং সবাই জানতো যে ইংরেজি হচ্ছে সিভিল সার্ভিস এবং অন্যান্য কাজের জন্য গুরুত্বপূর্ণ একটা ভাষা, অতএব সবাইকে ইংরেজি শিখতে হবে। বাট when we became under the influence or under the rule of Pakistan, the Pakistan became mindful of their own language, that is Urdu, and they started to impose on the Bengali people by saying that Urdu would be the state language of Pakistan. So the language would be Urdu for all the activities, official or non-official. So they actually started to lag behind in English because they are not interested to learn English, because they are interested to learn Urdu, because Urdu is going to be the state language of Bangladesh, Pakistan or East Pakistan. Although no one in the Pakistan I grew up in would have perhaps acknowledged this officially. যদিও কেউ এটাকে অফিসিয়ালি অ্যাকনলেজ করেনি, it was also the indispensable link language between the two wings of Pakistan. যে আমাদের দুইটা দেশের ইংলিশ ছিল হচ্ছে একটা লিংক, কারণ দুইটা অংশের ভাষা ছিল ভিন্ন। আমাদের এদিকে ভাষা ছিল বাংলা, ওদিকে ওদের ভাষা ছিল উর্দু। সুতরাং যদি আমরা ইংরেজিটা শিখতাম তাহলে হয়তো এই দুই পার্টের একটা লিংক হিসাবে কাজ করতো, কিন্তু এটা কেউ অ্যাকনলেজ করেনি, স্বীকার করে নেয়নি। কারণ যে পাকিস্তানে আমি বড় হয়েছিলাম, তাকে বলছে no one in Pakistan I grew up, তাহলে যে পাকিস্তানে আমি বড় হয়েছি সেই পাকিস্তানের একজনও স্বীকার করে নেয়নি যে আমাদের ইংরেজি শেখা দরকার, এবং ইংরেজিটা আমাদের এই যে দুটা উইংস রয়েছে, পার্ট রয়েছে, এই দুটা পার্টের মধ্যে একটা লিংক ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি একটা অংশ। তো দেখো, আমরা ইংরেজি ভাষার আমাদের যে দুর্গতি, তার দুর্গতির কিছু কিছু কারণ এই গবেষক দেখিয়েছে। এটা একটা রিসার্চ অংশ থেকে নেওয়া, কিন্তু সেন্টেন্স গুলো একটু বড় বড়, অনেক বড় বড় সেন্টেন্স। এত বড় বড় সেন্টেন্স হয়তো তোমাদের পরীক্ষাতে আসবে না, বা তারপরও আমি তোমাদেরকে একটু পড়াই নিলাম এ কারণেই, বোঝার জন্য যে কিভাবে আমাদেরকে অর্থগুলোকে বার করতে হবে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আনসার গুলো তোমরা সহজে এখন বের করতে পারবে বা লিখতে পারবে, এটা হচ্ছে কোনো ব্যাপার না। আদিবা জেরি নাচো লাইনে। জি স্যার। ওকে, তো বুঝতে পারছো তো বলেন। প্যাসেজটা তোমরা আবার একটু একটু পড়ে নেবে বাড়িতে। আমি যেহেতু পড়াই দিলাম, তোমরা একটু আবার একটু কিভাবে সেন্টেন্স কানেকশন গুলো, মানে লং লং সেন্টেন্স এখানে ইউজ করা হয়েছে, and how they are actually affecting the meaning of the sentence. Most of the sentences are full of complex or different kinds of clauses, and they are giving different kinds of information in a single sentence. And so you have to be a fast reader as much as possible. Okay. স্যার ক্লাসটা আপলোড করে দিন। আচ্ছা, অবশ্যই অবশ্যই দিব। তোমরা আবারও একটু প্যাসেজটা পড়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমি একটু দেওয়ার চেষ্টা করেছি, আবারও পড়বা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আগামী দিন তোমাদের এছাড়া আর একটু সহজ, মানে মোটামুটি সহজ একটা প্যাসেজ দিব, আর তারপরে আমি কিয়ামা বাড়ির বই থেকে কিছু প্যাসেজ তোমাদের দাগিয়ে দিব, যার উপর ভিত্তি করে আমরা একটা এক্সাম এই পার্ট বি এর উপরে নিব, মানে কিছুদিন পরে। বলো স্যার, এই প্যাসেজগুলো কোন বই থেকে দিয়েন? মোটামুটি এই যে আমি যে এগুলো নিয়ে এসেছি, এগুলো কোনো বই থেকে নয়, বই থেকে, কারণ বইয়ের গুলো খুবই সহজ সহজ দেওয়া আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে বেশি সহজ ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি, ইন্টারনেট থেকে সংগ্রহ করে এই কোশ্চেন গুলো আমি নিজে বানিয়েছি তোমাদেরকে জাস্ট একটু পড়িয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে কিছু স্ট্রাকচার শিখছো এগুলো। আর আমরা এই কোশ্চেন অ্যানসার গুলো কি পড়তে হবে? এই কোশ্চেন আনসার গুলো তোমরা এখানে যেগুলো আছে তোমরা তো বুঝতে পারছো এখানে আসলে কোশ্চেন আনসার গুলো এখন কি হবে। এখন আমি তোমাদেরকে আর ওই চাপের মধ্যে দিতে চাচ্ছি না, যেহেতু আমরা ব্রিফ কোশ্চেন গুলো একটু তোমরা যেন পড়তে পারো, এই জন্য আমি ওই চাপে দিচ্ছি না। কোশ্চেন আনসার গুলো তোমাদের আপাতত করার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ ওকে। হ্যাঁ, তোমরা মঙ্গলবার নাগাদ আমাকে ব্রিফ কোশ্চেন গুলো আপাতত দাও, ব্রিফ কোশ্চেন দিয়ে দিও।
তো এখানে প্যাসেজটা বুঝতে বা ওয়ার্ড মিনিং গুলো জানতে কোথাও যদি কারো কোনো একটু সমস্যা থাকে একটু বলতে পারো, তারপরে আমরা এটাকে সুইচ অফ করে দিব। Actually, to learn the reading skills, you have to read such kinds of writings. Only easy writings will not develop your uh, reading skills actually. Okay, there are so many such kinds of writings available in the internet. Please try to read at least half an hour, anything, whatever comes before you. Especially, you should write down, read down, that is, read out or read down or read through the opinion column in Daily Star. Do you read English newspaper daily? Any of you? Yes, sir. Yes, sir. Yes, sir. I do, sir. Okay, okay. You have to read English newspaper, especially not the whole paper, but try to read the opinion part. You know, there is a part named opinion. Such kind of writings are there in Daily Star, in Daily Sun, Independence. There are so many English newspapers. Just go through the opinion part. At least one writings you can read in a day, and this will actually develop your reading power. Next time I will collect a column like this and make question for you. Okay, actually these are very easy, not so hard, which I have already gave you, because these are from a research paper. These are from research paper, and they are very expert in English, and they have written so many long sentences, and so it has been somewhat difficult for you to understand. But whenever you will go for reading the column like this in opinion part, this will be very easy for you. But whenever you are trying to read something, just find out the phrases, which part actually gives which meaning. In this way you should develop your reading skills, because whenever you will be in your second year, there will be so many tasks to do. Okay, there will be so many texts, and if you just develop your reading skills in this year, they will help you in your next years. So okay, yeah, my request is to read newspaper, English newspaper daily, at least one opinion a day. Spend some time for this. Okay, because whatever you do in English, this will develop your skill. Okay, so আশা করি প্যাসেজটাতে আর কারো সমস্যা থাকবে না। আমি এটাকে তোমাদের জন্য